আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। ঈদের পরবর্তী ক্লাসে হাজির হয়েছি। আমাদের নিয়মিত আয়োজন যেটা যে আয়োজন নিয়ে আমরা নিয়মিত কাজ করি, অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাংশ সমাধান নিয়ে আমরা আপাতত শিক্ষক নিবন্ধন প্রিলির গণিতটা সমাধান করব। গণিত সমাধান শেষ করে আমরা বিসিএসটা ধরবো, তারপর প্রাইমারি শুরু করব। নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা আমাদের আলোচনা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রত্যেকটি ক্লাসে আপনাদের বলি যে এখানে যে সরল সুদের যে অঙ্কগুলো থাকে এগুলো কিন্তু আমি সব সময় বলে আসছি যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরের সুদ আসলের 3 গুণ হবে। এখানে হয়তো এখানে লিখতে একটু মিস্টেক হয়েছে। তাহলে এখানে শতকরা বার্ষিক কত হারে বার্ষিক হারটা চাচ্ছে, অর্থাৎ বার্ষিক হার যদি চায় তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এখানে আর এর মানটা চাচ্ছে, অর্থাৎ মুনাফার হারটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে মানগুলো দেয়া আছে এখানে সুদ মূলের অর্থাৎ সুদ আসলের 3 গুণ, অর্থাৎ যে আসলটা এখানে দেয়া থাকবে, যেহেতু আসলটা এখানে দেয়া নেই আমরা আসলটাকে ধরে নিব। আমরা চাইলে ক ধরে নিতে পারি, আমরা চাইলে 100 টাকা ধরে নিতে পারি, আমাদের যেটা খুশি সেভাবে আমরা ধরে নিতে পারি। এবং আমরা এটাও জানি আসলকে প্রকাশ করি হচ্ছে পি দ্বারা, প্রিন্সিপাল মূলধন যে আসলটা। তাহলে এটার মানে এখানে দেয়া আছে, আমরা দেয়া নেই, আমরা 100 টাকা ধরে নিলাম। এবং আমরা মুনাফা আসল বলছে 3 গুণ। তাহলে এখানে 100-র সাথে 3 যদি গুণ দিই তাহলে এখানে 300 টাকা। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে মুনাফা। অর্থাৎ এখান থেকে আমরা আয়ের মানটা বের করতে পারি যে 300 টাকা থেকে যদি আমরা 100 টাকা বাদ দেই তাহলে আমরা পাবো 200 টাকা। এবং এখানে দেয়া আছে 10 বছর, অর্থাৎ সময়টা দেয়া আছে n সমান 10 বছর। আমরা কিন্তু জানি যে পি আর এন সমান আই, অর্থাৎ আই সমান পি আর এন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে মুনাফার হার আর এর মানটা কিন্তু বের করতেই পারি। এখানে পি এবং এনকে ডিভাইডেড করব এবং এখানে আমরা মান বসিয়ে দিব এবং আসলটা বসিয়ে দিব এবং তার সাথে এন এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। এখন এই জায়গায় একটি প্রশ্ন, যখন আমরা মুনাফার হার নির্ণয় করব তখন কিন্তু আমরা এখানে যখনই হার নির্ণয় করব তখনই একটা 100 দ্বারা গুণ করে তাকে আমরা শতকরায় কনভার্ট করব। এখন এটা এবং এটা কেটে দিব, এই শূন্য কেটে দিব, তাহলে আমরা এখানে পাচ্ছি যে শতকরা 20%। তাহলে এই টাইপের যে অঙ্কটা থাকবে তাহলে সেই অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারবো আর কি। আপনি 20% বলেছেন মঞ্জুরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আমরা এটা মান ধরে নিয়ে করতে হবে। আমরা এখানে দেখি একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে মান নির্ণয় করতে বলছে, এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ দুইটা সমীকরণ দেয়া আছে, দুটা সমীকরণ থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। প্রথম সমীকরণ দেয়া আছে এক্স প্লাস 2y ইকুয়াল 4 এবং দ্বিতীয় সমীকরণ দেয়া আছে x ডিভাইডেড বাই y ইকুয়াল 2। তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান যদি বের করতে চাই আমরা কিন্তু এখানে আমরা লিখতেই পারি x সমান 2y, অর্থাৎ আমরা কিন্তু x এর মানটা যদি এখন এই জায়গায় x এর পজিশনে 2yটা বসিয়ে দিই তাহলে এখানে 2y, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4y ইকুয়াল 4। এখন অতএব আমরা পাবো y এর মান হচ্ছে 1। এখন y এর মানটা এই জায়গায় বসিয়ে দিলেই পাবো হচ্ছে আমরা x এর মান।
অর্থাৎ আমরা এক্স এর মানও বের করেছি, ওয়াই এর মানও বের করেছি। আমরা এক্স এবং ওয়াই উভয়ের মান বের করেছি এবং দুইটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। মানে এই টাইপের অঙ্ক অনেক সময় থাকে যে খুব সংক্ষেপে হয়। আমি আপনাদের আসন্ন 19তম প্রিলিমিনারির জন্য আপনারা যারা ভাবছেন এবং অনেকেই আপনারা ভাবছেন যে প্রিলি হবে কি না, অবশ্যই প্রিলি হবে। যে প্রশ্ন যে কোয়ালিটির হোক না কেন, প্রিলির একটা অংশ থাকবে। যদি প্রশ্ন পদ্ধতি চেঞ্জ করে তারপরও প্রিলি থাকবে। প্রিলি চেঞ্জ করে সরাসরি আসলে লিখিত হওয়ার মতো কোনো অপশন এখনও তৈরি হয়নি, মানে এরকম কোনো মানে ইঙ্গিতও পাওয়া যায়নি। এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই প্রিলির জন্য প্রিপারেশন নিন, কারণ প্রিলি এখনও এই টাইপের আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দেখতে পাচ্ছেন যে পরীক্ষাগুলো আপনারা দেন সরাসরি কিন্তু একটা লিখিত প্রশ্ন কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এই বছরে আপনারা যারা 18তম লিখিত পরীক্ষা দিয়েছেন প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, মানে বিগত বছরের চাইতে একটু অন্যরকম হয়েছে। বিশেষ করে আমার গণিতের যে প্রশ্নগুলো আমি যে দেখেছি, যে প্রশ্নটা আমরা যখন 15তম, আমি 14তম দিয়েছি, 15তম দিয়েছি, 16তম দিয়েছি, 14, 15, 16 এই তিনটা আমি দিয়েছিলাম। এই তিনটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ 5টা সনদ অর্জন করেছি। এখন তারপর থেকে 17তম প্রশ্ন দেখেছি প্রায় সেম কোয়ালিটি ছিল, কিন্তু 18তমতে এসে লিখিত প্রশ্নটা একটু পরিবর্তন হয়েছিল, অর্থাৎ মান বন্টনটা একটু চেঞ্জ হয়েছিল। এই জন্য অবশ্যই মানে প্রিলির জন্য অবশ্যই প্রিপারেশন নেবেন, কারণ প্রিলির ক্ষেত্রে মানে একদম মানে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা মনে হয় নেই। অবশ্যই প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হলে হয়তো বা মার্কস কমে আসতে পারে, কিন্তু প্রিলি মার্কস এটা থাকবে। ফারহাদ হোসেন আপনি বলেছেন প্রিলির এটা আসলে এই বিষয়টা এখনও ক্লিয়ার না। আমি যতটুকু বুঝি, যতটুকু জানার চেষ্টা করি যে আপনারা তারপরও সাদিক স্যার ওয়েবসাইটে এবং সাদিক স্যারের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটা দেখলে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে 19তম বিষয়টা ক্লিয়ার হবেন। আপনারা কষ্ট করে সাদিক স্যার ইউটিউবে যে একটা ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন, অথবা সাদিক স্যার পেজেও একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা ত্রিভুজের আচ্ছা এবিসি ত্রিভুজের বিসিকে ডি পর্যন্ত বাড়ানো হলো, এ কোণ দেয়া আছে, বি কোণ দেয়া আছে, এসি ডি কোণ নির্ণয় করতে বলছে। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি দেয়া আছে, তার মানে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণের পরিমাণ দেয়া আছে বি, এই কোণের পরিমাণ 90 ডিগ্রি, এবং এটা যদি এ কোণ নেওয়া হয়, আচ্ছা এটা আমরা এ কোণ নেই, তাহলে এটা যদি এ কোণ নেই, তাহলে এটা যদি আমরা সি কোণ নেই, না আচ্ছা নিলাম একটা এ কোণের পরিমাণ আমরা 60 ডিগ্রি নিলাম, তাহলে সি কোণটা 100% কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করুন যে এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা প্রত্যেকেই জানি। এখন এখানে বলছে এ সি ডি কোণ, অর্থাৎ এই বিসিকে বর্ধিত করতে বলছে, এটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত। এখন এই কোণের পরিমাণটা, এখন আপনারাই বলুন যে এই কোণের পরিমাণটা অবশ্যই জানবেন, এবং আমি আশা করি প্রত্যেকেই জানবেন এই কোণের পরিমাণটা কত, অবশ্যই কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি। কেন? কারণ এই টোটাল কোণকে আমরা বলি এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। যেহেতু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ 180 হতে আর বাকি থাকে 150 ডিগ্রি, এই জন্য আমরা এই কোণটা খুব সহজেই বলতে পারবো এই কোণটার পরিমাণ হচ্ছে 150 ডিগ্রি। আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন, যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন। একটু দেখার চেষ্টা করি এই প্রশ্নটা। এটা ত্রিভুজের দুইটা বাহু সমান, অর্থাৎ বিসি এবং তিনটে বাহু সমান। তাহলে যে ত্রিভুজের 3টি বাহু সমান সেই ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ বাহুগুলো সমান হইলে তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান হলে তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং কোনো বাহু যদি সমান না হয় তাহলে তাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। যেহেতু এখানে 3টি বাহু সমান, অর্থাৎ এই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ, যেখানে কিনা এই বাহুর পরিমাণটা দেয়া আছে 5 সেন্টিমিটার। এবং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে প্রকাশ করি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে সরাসরি এই বাহুর মানটাকে বসিয়ে দিব, তাহলে পাবো হচ্ছে 25 বর্গমূল 3/4, অর্থাৎ এই মানটা পাবো। তাহলে যখন সমবাহু ত্রিভুজ থাকবে তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। এবং সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা চায়, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা যদি চায় যে এর উচ্চতা নির্ণয় করো বা লম্ব নির্ণয় করো, তখন কিন্তু আমরা সেই উচ্চতা নির্ণয় করার জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি √3/2 ইন্টু বাহু। আপনারা লিখে রাখতে পারেন যে খুব সহজ একটি ওয়ে, এখান থেকে এই দুটি আসে, কখনো বাহুর উচ্চতা চাই, কখনো ত্রিভুজের ক্ষেত্রফল চাই, কখনো ক্ষেত্রফল দেয়া থেকে বাহু চাই। এই টাইপের প্রশ্ন এখান থেকে বারবার হচ্ছে। আমরা এই যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের হাতে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ থাকবে না, সেই ক্ষেত্রে আমরা এই টাইপের অঙ্কটা, এটা আপনারা যারা মানে হায়ার ম্যাথ করেছেন তাদের জন্য খুব সহজ হবে, আর যারা হায়ার ম্যাথ করেনি তাদের জন্য একটু কঠিন হবে। তারপরও মাথায় রাখবেন, আমি খুব সংক্ষেপে আপনাদের একটা ওয়ে শিখে দিই, খুব সংক্ষিপ্ত। যখন ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এই টাইপের মানে যে টাইপেরই মান থাক না কেন, যদি বর্গ থাকে অর্থাৎ বর্গ স্কোয়ার থাকে, তাহলে যদি মান দুটা থাকে তাহলে উত্তর হবে তার অর্ধেক 1। যদি মান 4টা দেওয়া থাকে তাহলে তার উত্তর হবে মানে 4-এর অর্ধেক। অর্থাৎ যে কয়েকটি মান থাকবে উত্তর তার অর্ধেকটা হবে। যেমন এখানে দুটো মান আছে, একটা সাইন স্কোয়ার, একটা সাইন স্কোয়ার 69, তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1। অর্থাৎ মান এখানে কয়টি মান আছে? 2টি মান। উত্তর কত হবে? 1। এর কখন হবে? যখন আমরা দেখতে পারবো যে স্কোয়ার আছে। স্কোয়ার না থাকলে কিন্তু হবে না, অবশ্যই স্কোয়ার থাকতে হবে। এই মানটা যদি স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু এই মানটা 1 হতো না, সেক্ষেত্রে উত্তর আলাদা হতো। আপনাদের জন্য মানে যারা হায়ার ম্যাথ করেননি তাদের জন্য এই টাইপটা, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু আপনারা, এই প্রশ্নটা আমি যদি আরও একটি দেখাই, এরকম একটা সিম্পল মান যদি একটা দেখাই, এখানে tan স্কোয়ার 10 ডিগ্রি, আমি যদি এরকম করে দেখাই tan স্কোয়ার 20, আবার আমরা যদি দেখাই এখানে tan স্কোয়ার 30, আবার যদি দেখাই এখানে tan স্কোয়ার 40, আবার আমি এটা দেখালাম এখানে tan স্কোয়ার 50, tan স্কোয়ার 60, আবার এখানে 70, আবার দেখালাম হচ্ছে 80, আবার এখানে দেখালাম 90। আচ্ছা, 80 পর্যন্তই নেই। আপনারা যাদের হাতে ক্যালকুলেটর আছে আপনারা সবগুলো এখানে এইভাবে মানগুলো ক্যালকুলেটরে তুলবেন, তোলার পরে দেখবেন এর উত্তর কত আসে। মানে সাইন, কস, ট্যান, কসেক, সেক এই টাইপের যদি বর্গযুক্ত কোনো মান থাকে, বর্গযুক্ত মান থাকে, তাহলে অবশ্যই তার উত্তর হবে যে কয়টি মান থাকবে তার অর্ধেক। এটা মাথায় রাখবেন। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে, একটু সমাধানটা করে নেই। আমরা একটু সমাধানটা করার চেষ্টা করি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সাইন স্কোয়ার এখানে আছে 21 ডিগ্রি, আবার এখানে দেয়া আছে সাইন স্কোয়ার 69 ডিগ্রি। তাহলে খেয়াল করুন, আমাদের এখানে এই মানটাকে যেভাবে আছে এইভাবেই রেখে দিলাম এবং এই মানটাকে কোয়াড্রেন্টে ভেঙে নেওয়ার চেষ্টা করব। আপনারা কোনো কিছু জানেন না, জাস্ট এটা মাথায় রাখবেন, এখানে যে মানটা থাকবে সেই মানটা যদি 90 থেকে ছোট হয় তাহলে 90 থেকে বাদ দিব, যদি 90 থেকে বড় হয় তাহলে 90 এর সাথে যোগ করব, যদি বেশি বড় হয় তাহলে 180 থেকে বাদ দিব, আর যদি আরও বেশি বড় হয় 180 থেকে প্লাস করব। শুধু এতটুকু মনে রাখবেন এই জায়গায়। তাহলে যেহেতু 69, তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে যদি মানটা বাদ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 90 থেকে যদি 21 বাদ দেই তাহলে 69 হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে এখন এখানে আসেন, আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, 90 মাইনাস থিটা, অর্থাৎ সাইন 90 মাইনাস থিটা, এটাকে পরিবর্তন করলে হবে কস থিটা। শুধু এটা মনে রাখবেন, 90 মাইনাস থিটা, সাইন হয়ে যাবে কস, তাহলে কস হবে কি, কসটা হবে সাইন, সাইনটা হবে কস। সিমিলারলি এখানে
tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে cot, তাহলে cot হবে tan এবং tan হবে cot। সিমিলারলি এখানে cosec এখানে 90 মাইনাস থিটা, cosecটা হয়ে যাবে sec থিটা, আবার sec হবে cosec। অর্থাৎ এই ফর্মুলাটা মনে রাখবেন, মানে এটা আপনাদের জন্য আমি খুব সহজেই করার চেষ্টা করতেছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন আছে, তাহলে সাইন পরিবর্তনে কোথায় যাবে? cos থিটা, থিটা হিসাবে এখানে কত ডিগ্রি আছে? 21 ডিগ্রি। এবং আমরা প্রত্যেকেই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এটা আমরা সবাই জানি, মানে প্রত্যেকেই জানি। ত্রিকোণমিতির সূত্রর আমরা শুরুটাই হচ্ছে আমরা এই সূত্র শিখে আসছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে থিটা হিসেবে এখানে যে কোনো মান থাকতে পারে, এখানে 21 থাকতে পারে, এখানে বিশাল আকৃতির মান থাকতে পারে, যে মানে থাক না কেন আমাদের জাস্ট এই থিটা এবং এই থিটা যখন মিলে যাবে তখন আমরা সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার থিটা মানটা আমরা লিখবো 1। এটা আমরা মাথায় রাখবো। সাদ্দাম হোসেন প্লাস আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলতে ভুলবেন না, এবং সবাই ঈদ কেমন কাটালেন এটাও অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং ক্লাসটি আপনাদের কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। শুধু আমি কথা বলবো, আপনারা কথা বলবেন না, বিষয়টা কেমন হয়? আপনাদের মূল্যবান কথাবার্তাগুলো আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই যে সূচকের একটু অঙ্ক দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই এই অঙ্কটা হয়তো বা করেছেন বা পারেন। এই টাইপের অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু সূচকের যে অঙ্কটা আছে এই মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষায় অসংখ্যবার এসেছে এই টাইপের প্রশ্নগুলো। আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এটা এখানে সূচকের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সূচকের বেলায় কিছু টাইপ জানি। যেমন আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস n থাকলে এটাকে আমরা দুইভাবে ভেঙে দিতে পারি, এরকমভাবে। আবার যদি m মাইনাস n থাকে তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি, এভাবে ভেঙে দিতে পারি। আবার যদি এরকম ভগ্নাংশ থাকে, এরকম ভগ্নাংশ থাকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার আমরা এটা লিখতে পারি মাইনাস n থাকলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n লিখতে পারি। অর্থাৎ এই প্রত্যেকটি কিন্তু সূচকের যে আমরা বেসিক, সেই বেসিক থেকে এসেছে, এবং এগুলো আপনারা কিন্তু জানেন বা না জানলেও জেনে নেবেন। এগুলো ছাড়া আপনি সূচকের অঙ্ক করতে পারবেন না। যেহেতু এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 এরকম একটা টাইপ দেওয়া আছে। এখানে কিন্তু দেখেন আপনি 2 এর পাওয়ার n কমন নিতে পাচ্ছেন না, কারণ এখানে 2 এর পাওয়ার n মাইনাস 2 আছে। আবার এখানে দেখেন 3, এখানে 4, অর্থাৎ মানগুলো কোনোভাবেই সাজানো যাচ্ছে না। তাহলে মানগুলো সাজানোর জন্য অবশ্যই আপনার এই মানটাকে ভেঙে নিতে হবে। যদি আমরা এই মানটাকে ভেঙে নিই তাহলে কিন্তু আমরা একটা টাইপের মধ্যে আসবো আর কি, মানে চলে আসবে। দেখেন এখানে এই মানটাকে যদি ভেঙে নিই তাহলে এটা কোন ফরম্যাট? এই যে দেখেন, খেয়াল করেন। তাহলে 2, এখানে 4টা লিখলাম, তাহলে 2 টু দি পাওয়ার n, আবার এই যে 2 টু দি পাওয়ার n। দেখেন ভালো করে খেয়াল করে, কোনো কিছু করিনি, জাস্ট শুধু এই ফর্মুলাটা ব্যবহার করেছি। এখন এখানে যেভাবে আছে আমরা সেভাবেই রাখবো। এই যে আবার আপনারা জানেন 3 আর 2 গুণ করে 6 লেখেন না, এটা কিন্তু সম্ভব না, কারণ হচ্ছে এখানে 3, এখানে 2, পাওয়ারগুলো আলাদা আছে। এই ক্ষেত্রে দুটো গুণ করা কখনই পসিবল নয়। যদি হ্যাঁ দুটোর পাওয়ার সেম থাকতো সেই ক্ষেত্রে আমরা গুণ করতে পারতাম, যেহেতু পাওয়ার সেম নয় সুতরাং আমরা গুণ করতে পারবো না। ক্লাসের শিডিউলটা আসলে আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে নেই। আমরা যে ফ্রি ক্লাসগুলো দিই আপনাদের সুবিধার্থে আমরা আসলে প্রশ্নগুলো সমাধান করি, আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করি ব্যাখ্যা সহ, এবং আমাদের পেইড ব্যাচে ধারাবাহিকভাবে ক্লাস হয় এবং টপিক ধরে ধরে ক্লাস হয়। প্রত্যেকটি টপিকের ওপর আমাদের আলাদা আলাদা ক্লাস আছে, আমাদের আলাদা আলাদা হ্যান্ড নোটস আছে, আমাদের প্রত্যেকটা ক্লাসের ওপর পরীক্ষা আছে। আমাদের পেইড ব্যাচে সবগুলো শিডিউল মতোই হয়। আসলে আমরা এই ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য জাস্ট এই প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলোই সমাধান করি, এগুলো নিয়ে আমরা আসলে পেইড ব্যাচে আলোচনা করি না। পেইড ব্যাচে আমরা মূলত ধারাবাহিকভাবেই আমাদের সিলেবাস ধরে ধরেই আমরা পড়াই।
আর এমনিতেই আমরা যে ফ্রি ক্লাসগুলো আপনাদের জন্য উপস্থাপন করি এখানে এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলো করলে আপনাদের পুরো বেসিকটা ক্লিয়ার হবে, অর্থাৎ গণিতের ফার্স্ট টু লাস্ট মানে পুরো একটা বেসিক যে আছে এই বেসিকগুলো ক্লিয়ার হবে। এই জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন, কারণ আমাদের পেইড ব্যাচে ক্লাস চলমান আছে। এবং আপনারা যারা ভাবছেন এখন যদি পেইড ব্যাচে ভর্তি হই, হ্যাঁ আমাদের ব্যাচ 2 আছে, আমাদের ব্যাচ 2 ফিল আপ হয়ে গেলে আমাদের ব্যাচ 3 আসবে। এবং আমরা কিন্তু রেকর্ডিং ক্লাস কিন্তু আপনাদেরকে দিব না, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাচের জন্য মানে লাইভ ক্লাস দেব। যে একটা ক্লাস করে দিলাম আপনারা ভর্তি হলেন আপনাদেরকে রেকর্ডিং ক্লাস দিয়ে দিলাম, আমরা কিন্তু তা না। আমরা কিন্তু আপনাদের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটি দেব। আমাদের যদি ব্যাচ 5টা হয় আমরা 5টা ব্যাচে আলাদা করে ক্লাস নিই, মানে আমরা একটা ব্যাচের ক্লাস আরেকটা ব্যাচে আমরা রেকর্ডিং দিই না, মানে আমরা 5টা ব্যাচ হইলে আমরা 5টা ব্যাচে আলাদা করে ক্লাস নেব এবং প্রত্যেক ব্যাচে আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে। আমরা কোনো রেকর্ডিং ক্লাস দেই না, আমরা সরাসরি লাইভ ক্লাস নেই। আপনারা লাইভ ক্লাসও করতে পারেন। এখন কোনো স্টুডেন্ট বা আপনারা যদি কোনো কারণে বিজি থাকেন সেই ক্ষেত্রে আপনারা রেকর্ডিং ক্লাসটা দেখতে পারেন। আমরা কিন্তু লাইভ ক্লাসই নেই এবং লাইভ ক্লাস দীর্ঘ সময় ধরে নেই, আপনাদের মূল্যবান মতামতগুলো নেই, আপনাদেরকে প্রশ্ন করি সেই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে উত্তর দেন, এভাবেই কিন্তু আমরা লাইভ ক্লাসটা নিই। আমরা কোনো রেকর্ডিং ক্লাস আপনাদেরকে দেই না, আমরা সরাসরি লাইভ ক্লাসগুলো উপস্থাপন করি। এতে ব্যাচ যদি 5টা 10টাও হয় আমরা চেষ্টা করি প্রত্যেক ব্যাচেই ভালোভাবে লাইভ ক্লাস নেওয়ার। এই জন্য আপনারা যারা এখন আমাদের ব্যাচে আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি অবশ্যই আমাদের লাইভ ক্লাসের অবশ্যই মানে দুঃখিত আমাদের পেইড ব্যাচে আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। যারা এখনও ভর্তি হননি আপনাদের আল্লাহ পাক আপনাদের শিক্ষক হিসেবে কবুল করুক, আপনাদের জন্য সবসময় এই দোয়াটা থাকবে। আসুন আমরা এই অঙ্কটা একটু সমাধান করি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই মানটা আমরা নিচ্ছি, এই যে এখানে খেয়াল করুন। আচ্ছা আরও এক লাইন আমরা যদি আরও এক লাইন একটু স্কিপ করতে পারবো, আরও এক লাইন আমরা স্কিপ করি। দেখেন এখন দেখতে পাচ্ছি এখানেও একটা মান আছে, আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই আপনাদের, দেখেন এখানেও একটা মান আছে। এই দুটো মান কিন্তু সেম, আর সিমিলার মান থাকলে আমরা কমন নিতে পারি। আমরা যদি 2 পাওয়ার nটাকে কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু 3 মাইনাস এখানে 4। এবং খেয়াল করুন এইটাকে এটা ফরম্যাট ব্যবহার করে, এই যে দেখেন এর মাথার উপর মাইনাস n সমান 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে এখানে কি হবে 1 ডিভাইডেড বাই 2 এর মাথার উপর 2। ভালো করে খেয়াল করুন, জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করেছি, আর কোনো ফর্মুলা এখানে ব্যবহার করিনি। তারপর এখানে দেখেন 2 দোকানো 4 আর এই 4 কেটে যাবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n, এখানে থাকতেছে আমাদের 3, এখানে এটা কেটে গেলে মান থাকবে এখানে কত 1, তাহলে এখানে 2 এর মাথার উপর n ইন্টু এখানে 3 থেকে 1 বাদ গেলে হবে 2, সেই 2 এর মাথার উপর একটা কি আছে, কোনো কিছু নেই মানে 1 আছে। এবার খেয়াল করুন এই যে এর মাথার উপর m আর n যখন থাকবে বেসগুলো যখন সেম হবে তখন পাওয়ারগুলো যোগ হবে। দেখেন এখানে বেসটা সেম, এই যে বেসটা সেম, তাহলে বেসটা নিয়ে আমাদের এই পাওয়ারটা আমরা এখানে কি করে দিব, এই যে যোগ করে দিব। এই যে খেয়াল করুন জাস্ট সূচক এবং লগারিদমের অঙ্কগুলো করা কিন্তু খুবই ইজি। জাস্ট যদি এই কয়েকটা ফর্মুলা জানেন তাহলে কিন্তু সূচক থেকে কিন্তু আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন। এবং লগারিদমের জন্য মানে বেসিক কয়েকটা রুলস আছে, সেগুলো থাকলেও আপনারা জানলেও কিন্তু এখান থেকে সমাধান করতে পারবেন। খুব বেশি কিন্তু এখানে আপনাদের পরিশ্রম করার প্রয়োজন নেই। দেখেন এখানেও কিন্তু সূচক থেকে একটি অঙ্ক আসছে, এই টাইপের অঙ্ক সূচক থেকে আসছে। এখানে কিন্তু আমরা আরও একটি ফর্মুলা ব্যবহার করতে পারি, আমরা আরেকটি নতুন ফর্মুলা এখানে আমরা দেখতে পাই, যেটা আমি বলেছিলাম গুণ করা যাবে কি না। এখন যদি আমরা গুণ করতে চাই, এটি খেয়াল করুন, এখানে আছে বর্গমূল 3 বর্গমূল 5, এই যে পাওয়ার, হ্যাঁ। এখন যদি কখনো এর মাথার উপর m এবং এখানে বি এর মাথার উপরও m থাকে, অর্থাৎ যদি পাওয়ারগুলো সেম থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে a এবং b গুণ লিখে পাওয়ারটা মাথার উপর দিতে পারি। তাহলে খেয়াল করুন এখানে 3 বর্গমূল মানে হাফ, 5 বর্গমূল হাফ, এটার মাথার উপর আছে একটা 4। এবার কিন্তু আমরা এই 3 এবং 5 গুণ করতেই পারি, 3 এবং 5 গুণ করে তার মাথার উপরে হাফ বসাই দিতে পারি, আবার তার মাথার উপরে
আরও একটা 4 দিয়ে দিতে পারি। এখন এই 2 দ্বারা এটা কেটে দিলাম, তাহলে এখানে 3 × 5 = 15, তাহলে এখানে বাকি থাকবে কত? শুধু 2, তাহলে এখানে হবে 225। দেখেন বুঝেন কি না? খুব সিম্পল। স্যার আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। আমি 3য় গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রভাষক পদে যোগদান করেছি। 2য় গণবিজ্ঞপ্তিতে আমি হাই স্কুলের চাকরি করেছি, একটা হাই স্কুলে চাকরি করেছিলাম। এই 2য় গণবিজ্ঞপ্তি থেকে 3য় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই মাঝামাঝি সময়টা। তারপরেও আমি 16তম কলেজের পরীক্ষা দিয়েছিলাম, 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে শুধু কলেজে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। টোটালি আমার 14তম স্কুল এবং কলেজের সার্টিফিকেট রয়েছে, এবং 15তম স্কুল এবং কলেজে রয়েছে, এবং শুধু 16তমতে আমার শুধু কলেজের সার্টিফিকেটটা রয়েছে, অর্থাৎ 5টি সনদ আমি পেয়েছি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাই। আপনাদের সময় অসময় যখন আপনারা ফোন করেন আমাদেরকে, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার। আমরা সেবায় বিশ্বাসী, আমরা সবসময় সেবা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের সাদিক স্যারও কিন্তু সর্বোচ্চ সময় দিয়েই কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এই জন্য। এবং আমরা সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদের শিক্ষক হিসেবে কবুল করুন। আমি আজকে আলোচনার শেষ পর্যায়ে আমরা এই প্রশ্নটা দিয়ে আমরা শেষ করে দিব। এত রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ অর্থাৎ একটা মানের সাথে একটা মান গুণ করলে যে মানটা হয় সেই মানটাই হচ্ছে পূর্ণবর্গ। যেমন 2 আর 2 গুণ করলে 4, 4 হচ্ছে পূর্ণবর্গ। 3 এবং 3 গুণ করলে 9, 9 হচ্ছে পূর্ণবর্গ। 16 পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ, অর্থাৎ বর্গ থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে একটু আসুন আমরা একটু ভালো করে লক্ষ্য করি এটাকে। যখন কোনো বীজগণিতীয় রাশি পূর্ণবর্গ করতে বলবে তখন আপনারা মাথায় রাখবেন a+b² সূত্র নিয়ে আসা, অথবা a-b² সূত্র নিয়ে আসা। কারণ বর্গ a+b², এটা খেয়াল করুন, a+b² যদি আমরা একটা বর্গমূল করে দিই, স্কোয়ার রুট কেটে যাবে, কেটে দিয়ে আমাদের এখানে মানটা আসবে a+b। এটা একটা পূর্ণবর্গ রাশি। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? এটি একটি পূর্ণবর্গ রাশি। তাহলে এই রাশিটিকে পূর্ণবর্গ করার জন্য আমাদের অবশ্যই a+b² সূত্র করা দরকার। আর যখনই আমরা a+b² সূত্র করব তখন এখানে অতিরিক্ত কোনো মান যোগ করতে হবে, কারণ a+b² সূত্রটা হচ্ছে a+b² সমান লেখা যায় a² + 2ab + b²। এখানে আমাদের মান কয়টি আছে? 3টি মান আছে, অর্থাৎ 3টি মান, আর এখানে মান দেয়া আছে 2টি, অবশ্যই একটি মান অতিরিক্ত আছে। ওই অতিরিক্ত মানটাই আমাদের যোগ করতে বলছে, যোগফল ওইটাই বের করতে বলছে। অতিরিক্ত কোন মানটা যোগ করব আমরা? আসেন একটু খেয়াল করি, অতিরিক্ত কোন মানটা যোগ করব। একদম খুব ইজি। এখানে যদি আপনারা চান যে আমরা সূত্র করব না, এখানে কাগজে কলমে লিখবো না, জাস্ট 3টা জিনিস আমি এখানে আমাদের দেখাবো। যে যদি যোগ করতে বলে জাস্ট আমরা এটা এখানে 2 দিব, ওকে। এখন এখানে যে মানটা আছে 4, তাহলে 4কে দেখেন এখানে এই যে মানটার বর্গ 4 ওই মানটা বসাবো। 2 এর বর্গ 4, তাহলে এখানে 2, আর a এর বর্গ হচ্ছে a², তাহলে এখান থেকে দেখেন 9b², তাহলে 3 এর বর্গ 9, আর b এর বর্গ হচ্ছে b², বসিয়ে দিলাম। দেওয়ার পরে 3টা গুণ করে দিই, তাহলে এই মানটাকে আমাদের যোগফল, এই মানটা যদি আমরা যোগ করি তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে। আমি আবারও বলি, আমরা এটা 2 নিব, এবং এখানে যে রাশিটা আছে এই রাশিটা যার বর্গ সেই মানটা নিব, এবং এখানে যে রাশিটা রয়েছে যে পদটা রয়েছে এই মানটা যার বর্গ সেই মানটা নিব, নিয়ে 3টাকে গুণ করব। গুণ করলে আমরা একটা এক্স্যাক্টলি যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমাদের আনসার। আমি যদি একটু ক্লিয়ার করে দেই, এই যে দেখেন এখানে 4a² + 9, ওকে। আমরা এটা ভেঙে নিই, এই যে 2a, আর এটাকে ভেঙে নিই, এই যে 3b। এখন সূত্র করার জন্য কি লাগবে? +2ab, এই পুরো মানটা b, এই পুরো মানটা a, তাহলে এই মানটা যোগ, এই মানটাই আমি এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। আপনাদের জন্য সর্বোচ্চ শর্ট টেকনিক ব্যবহার করি।
এবং যেটা আপনারা বুঝতে পারবেন সেটার চেষ্টা করি বোঝানোর, এবং আপনাদের জন্য দীর্ঘ সময় ব্যয় করে এগুলো করি। অবশ্যই আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ পাক আপনাদের শিক্ষক হিসেবে কবুল করুক। নীল আকাশ বলেছেন, স্যার নিবন্ধনের জন্য কোন বইটি নিব? আমি বলবো, আমাদের হাতে একটি বই দেখতে পাচ্ছেন, আসন্ন 19তম প্রিলিকে লক্ষ্য করে আমাদের সাদিক পাবলিকেশন থেকে একটি বইটি লেখা হয়েছে। এই বইটির গণিত অংশের সমাধান আমি করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বইটি পড়লে আমি মনে করি যে আপনার শুধু শিক্ষক নিবন্ধন না, শিক্ষক নিবন্ধনের পাশাপাশি যে কোনো চাকরি পরীক্ষায় আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। এই বইটিতে রয়েছে 6তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন, স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের সবগুলো প্রশ্ন বেকাশের সমাধান। সাথে পাচ্ছেন 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন বেকাশের সমাধান, এবং পাশাপাশি প্রাইমারি যে শিক্ষক নিয়োগ সেই প্রাইমারি প্রশ্নগুলো এখানে পাচ্ছেন। শুধু তাই নয়, এবং তার সাথে আরও পাচ্ছেন এনটিআরসির আদলে, অর্থাৎ এনটিআরসির যে সিলেবাস দেয়া, এই সিলেবাসে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ অংশের আলাদা আলাদাভাবে সমাধান, এবং তার সাথে সাম্প্রতিক বিষয়গুলি পাচ্ছেন। তাহলে এত কিছু পাচ্ছেন শুধু একটি বই। এই বইয়ের কিন্তু 1000 পৃষ্ঠা রয়েছে। আপনারা কিন্তু এই বইটি নিলে কিন্তু এনটিআরসির জন্য আলাদা কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, আপনার বিসিএসের জন্য কোনো আলাদা প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, প্রাইমারির জন্য কিন্তু আলাদা কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হচ্ছে না। আপনি কিন্তু 3টা জিনিসই একটি বইয়ের মধ্যে পাচ্ছেন, মানে বলতে পারেন একের ভিতরে 3। তাহলে আপনি কেন এই বইটি নেবেন না? এখানে আপনি সব কিছুই পাচ্ছেন, আপনার আলাদা করে কোনো কিছু কেনার প্রয়োজন নেই। এবং তার সাথে কিন্তু আপনি এটাও পাচ্ছেন, বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথমেটিক্সের যে সাজেশন অংশটা, মানে যেটা আসলে এনটিআরসির যে সিলেবাস অংশটা, সেই অংশটা কিন্তু ব্যাখ্যা সহ পাচ্ছেন এখানে। তাহলে এত কিছু পাচ্ছেন একটি বই। আমি অবশ্যই বলবো এই বইটি আপনাদের জন্য খুবই উপকারী। আপনারা যারা এখনও বই নেননি, অবশ্যই বইয়ের সম্ভবত অর্ডার বন্ধ রয়েছে, কারণ আমাদের যে কয়েকটা বই ছিল বইগুলো আমাদের সোল্ড আউট। অবশ্যই পরবর্তীতে আমরা আবার আপনাদের জন্য ভালো সার্ভিস দিব। এই বইটি সম্ভবত অর্ডার নেওয়া বন্ধ রেখেছে, হয়তো 2-1 ভিতরে আবার অর্ডার নেওয়া শুরু হবে। আপনারা যারা এখনও অর্ডার করেননি অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন সাদিক পাবলিকেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ পাক আপনাদের শিক্ষক হিসেবে কবুল করুন। আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। মানে প্রতিনিয়ত প্রশ্ন সমাধান থাকবে সাদিক স্যার পেজে, এবং আমি আছি আনোয়ার হোসেন আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।